আজকের পৃথিবীতে আমেরিকার তাহলে প্রকৃত চ্যালেঞ্জার কে? চীন। রাশিয়া আঞ্চলিক শক্তি, কিন্তু বৈশ্বিক শিল্প, প্রযুক্তি, অর্থনীতি এই স্কেলে চ্যালেঞ্জ করতে পারে শুধু চীন। তাহলে যদি আপনি আমেরিকাকে আবার গ্রেট করতে চান, আপনাকে কি করতে হবে? চীনকে হারাইতে হবে। আপনাকে আপনার চ্যালেঞ্জারের অর্থনৈতিক গ্রোথ স্লো করতে হবে, বা তার চেয়ে বেশি গ্রো করতে হবে। আপনি যদি তার চেয়ে বেশি গ্রো করতে না পারেন, তাহলে আপনার চ্যালেঞ্জারের গ্রোথকে স্লো করতে হবে। এটাই আমেরিকাকে গ্রেট করার তরিকা, সিম্পল তরিকা। তাহলে কি করতে হবে? তার শিল্পের জ্বালানি কেটে দিতে হবে, তার সাপ্লাই লাইন ঝুঁকির মধ্যে ফেলতে হবে। সরাসরি যুদ্ধ না, স্ট্র্যাটেজিক প্রেসার, কৌশলগত চাপ। চীনের একমাত্র দুর্বলতা, সে তেলের উৎপাদক না। আমেরিকা নিজের তেল নিজে উৎপাদন করে। দুনিয়ার সবচেয়ে বড় তেলের মজুত আমেরিকার। চীনকে প্রত্যেকদিন বিপুল পরিমাণে তেল আমদানি করতে হয়। তেল ছাড়া চীনের অর্থনীতি থমকে যাবে। তার শিল্প দাঁড়ায় আছে সমুদ্রে পথে আসা তেলের উপরে, আর কিছু আসে রাশিয়া থেকে পাইপলাইনে। চীনের জন্য এই সমুদ্র পথে আসা তেলের বড় উৎস কোথায়? মধ্যপ্রাচ্য, ইরান, ভেনেজুয়েলা। রাশিয়া থেকে আসে মাত্র 20%। এবার বুঝছেন কেন ভেনেজুয়েলাতে অ্যাটাক করে মাদুরোকে তুলে নিয়ে যাওয়া হলো? ভেনেজুয়েলার তেল আর আসতেছে না চায়নাতে। 67% কমে গেছে আসা তেল, ভেনেজুয়েলার তেল। 2025 সালে ভেনেজুয়েলার তেল রপ্তানি প্রায় 60 থেকে 80% ছিল চীনে। তারপরে কি হলো? ভেনেজুয়েলা বন্ধ, এরপরে আসলো ইরানের সাথে যুদ্ধ। যুদ্ধ বাধায় হরমুজ প্রণালী বন্ধ করে দিল। শোনেন। Attention all ships, attention all ships, attention all ships. This is Sepah Navy, Iran's Islamic Revolutionary Guard Corps Navy. From now on, all navigating through the Strait of Hormuz is forbidden. No ship in every type is not allowed to pass from the Strait of Hormuz till next notice. This is Sepah Navy, out. তাইলে আপনি সরাসরি বেজিং এর শিল্প শক্তিরে দিলেন ধাক্কা। কারখানা বিদ্যুৎ ছাড়া চলে না, এআই, ডাটা সেন্টার, এনার্জি ছাড়া চলে না। ইস্পাত, সিমেন্ট, সেমিকন্ডাক্টর সবকিছুর মূলে জ্বালানি। চীন একেবারে বসে যাবে যদি তেল না আসে। মানে চায়নার এনার্জি বা জ্বালানির সরবরাহ কমে গেছে এর মধ্যে। এই বিশাল ইকোনমি চলবে কিভাবে তাইলে? এই জন্য চায়না পাগলের মতো বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ করতেছিল, যে রেল বা ট্রেন বা সরাসরি পাইপলাইন দিয়ে তেল আনবে। মালাক্কা প্রণালীর উপরে নির্ভরতা কমবে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একটা বড় লক্ষ্য ছিল চীনের জ্বালানি সরবরাহ নিরাপদ করা। তাইলে এই যুদ্ধটা নিছক ইরান বরং আমেরিকা না, এটা ভেনেজুয়েলা বরং আমেরিকা না, এটা সাপ্লাই লাইন বরং সুপ্রিমেসি। একটা সুপার পাওয়ার কখনো শুধু যুদ্ধ করে টিকে থাকে না, সে তার প্রতিদ্বন্দ্বীর উত্থানের গতি কমায় দেয়। আপনি যদি আপনার চ্যালেঞ্জারের, আপনার প্রতিদ্বন্দ্বীর জ্বালানির প্রবাহকে অনিশ্চিত করেন, তার বিনিয়োগে ভয় ঢুকান, আপনি তার শিল্প পরিকল্পনায় ঝুঁকি ঢুকান, আপনি তার ভবিষ্যৎ প্রবৃদ্ধিকে থামায় দেন। এটাই গ্রেট এগেন, বুঝিছাও? ল্যাং মেরে ফেলে দিলাম আমার প্রতিদ্বন্দ্বীকে। দেশের ভিতরে প্রগতিশীলতার সংশোধন আর বাইরের চাপ, এটাই ট্রাম্প। ভেতরের বর্ডার, শিল্প, এনার্জি পুনর্গঠন, বাইরে চ্যালেঞ্জারের প্রতিদ্বন্দ্বীর সাপ্লাই লাইন কেটে দেওয়া। তাহলে পুরা ঘটনাটাকে যদি আমরা একটা যৌক্তিক কাঠামোর মধ্যে সাজাই, তাহলে এরকম হয়। এডিটর সাহেব পাশে লিখেন, আমেরিকার বৈশ্বিক আধিপত্য দুর্বল হওয়া। ওই থেকে আসলো কি? দেশের ভেতরে রাজনৈতিক বিভাজন, জনমতের একটা ফাঁক তৈরি হলো রাজনৈতিক দল এবং জনমতের। সেই ফাঁক পূরণ করতে ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট এগেন এই রাজনীতি। সেইখান থেকে চীনকে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে চিহ্নিত করা। তারপরে চীনের জ্বালানি আমদানির উপরে নির্ভরতা আছে, এটা আমি জানি। সেই জন্যই চীনের জ্বালানি আমদানির সাপ্লাই লাইন কাটা দেওয়া। ইরান এবং ভেনেজুয়েলার উপরে চাপ সৃষ্টি। ইরান এবং ভেনেজুয়েলার তেল আসা বন্ধ করে দেওয়া। জ্বালানি সরবরাহের কৌশলগত সংকোচন। প্রশ্ন হলো, এটা কি পরিকল্পিত গ্র্যান্ড স্ট্র্যাটেজি, নাকি ঘটনাগুলো কাকতালীয় ভাবে একই দিকে গেছে? এটা ইতিহাস পরে বলবে। কিন্তু আপনি যদি পুরো মানচিত্র একসাথে দেখেন, ভেতরের রাজনৈতিক গ্যাপ, আমেরিকা গ্রেট এগেনের আবেগ, আর চীনের এনার্জি নির্ভরতার বাস্তবতা, তাহলে একটাই লজিক দাঁড়ায়, সুপার পাওয়ার টিকে থাকে তখনই যখন সে নিজের ভিত শক্ত করে এবং প্রতিদ্বন্দ্বীর ভিত ধসায় দেয়। চীনকে এই সংঘাতে তাইলে জড়াবে? চীন প্রথমে চাইবে সংঘাত বন্ধ হোক। চীন এটাও চাইবে ইরান যেন না হারে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পুরা ইরানের পক্ষে মিডিয়া ক্যাম্পেইন করতেছে। দেখেন, চীনকে এই অচল অবস্থা কাটানোর ব্যবস্থা করতেই হবে, না হলে চীনের ইকোনমি টিকবে না, মারাত্মক ধাক্কা খাবে। এই সংঘাত যদি 2 সপ্তাহের বেশি যায়, তাহলে গোটা দুনিয়ার ইকোনমি শক টের পাবে। শুধু চায়না না, ইউরোপ টের পাবে এই শক, বাংলাদেশ টের পাবে এই শক। বাংলাদেশ এর থেকে দূরে থাকবে না। তো শেষ কথা হইতেছে, চায়না কিছুতেই আমেরিকাকে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিতে দিবে না। আগামী দিনগুলোতে দেখতে থাকেন আমেরিকা কিভাবে যুদ্ধক্ষেত্র থেকে পশ্চাৎপসরণ করে। আমেরিকার পিছু হটার অনেক উদাহরণ আছে। আরেকটা দেখার জন্য তৈরি হন, খুব শীঘ্রই এটা শুরু হবে। ইতিহাস আমাদেরকে একটা জিনিস বারে বারে শেখায়, সামরিক শক্তি বড় কথা না, রাষ্ট্র টিকে থাকে ইচ্ছা শক্তিতে, জনগণের আত্মমর্যাদায়।
ইরান সেই ইচ্ছা শক্তি দেখাইছে বহুবার। 5000 বছরের সভ্যতা এত সহজে মাথা নত করবে না। আর এই যুদ্ধটা কেবল ইরানের না, এটা আসলে ভবিষ্যতের পৃথিবীর যুদ্ধ। সুপ্রিমেসি থাকবে কার হাতে? আমেরিকা আর ইসরায়েলের হাতে, নাকি বাকি বিশ্বের হাতে? আমরা এর ফল দেখব আগামী দিনগুলোতে। আমেরিকা আর ইসরায়েলের কর্তৃত্ব, তার মাতব্বরীকে পরাজিত করাটাই সারা দুনিয়ার আজাদি। ইনকিলাব জিন্দাবাদ।